একজন প্রাক্তন আর্মি সদস্য সে তার ওয়াইফকে হত্যা করে তার দেহের অংশ টুকরো টুকরো করে এটা রান্না করছে এবং গ্রাইন্ডারে মিক্স করে বডি সেটাকে সে মোটামুটি ভ্যানিশ করে ফেলছে। তো হ্যালো আদাব নমস্কার, কেমন আছেন সবাই? এই অমনিবর শুভ চ্যানেলে সবাইকে স্বাগতম। এই চ্যানেলে নতুন একটা সিরিজ শুরু করতে যাচ্ছি আজকে, যেটা নাম হচ্ছে অমনি ক্রাইম, যেখানে বিভিন্ন ক্রাইমের ঘটনাগুলো আমি আপনাদের সামনাসামনি বলার চেষ্টা করব। তো সেই অমনি ক্রাইম সিরিজের এটা হচ্ছে প্রথম এপিসোড। এখন যেহেতু প্রথম এপিসোড, সেহেতু চিন্তা করলাম যে রিসেন্ট কোনো ঘটনা দিয়েই এই এপিসোডটা শুরু করা যাক। তো একদম রিসেন্ট ঘটনা নিয়েই আজকের এপিসোড। এবছরের জানুয়ারি মাসে ঘটা, মানে এই মাসেই ঘটা। মানুষের ব্রেইন এতটা সূক্ষ্ম চিন্তা করতে পারে, আবার দূরদর্শী চিন্তা করতে পারে, এই জন্যই মানুষ সৃষ্টির সেরা জীব। আর এই সৃষ্টির সেরা জীব হতে গিয়ে বা হওয়ার পরে তারা এমন এমন ক্রাইম করে, যেটা দেখার পর আবার আমরা মানুষই বলি যে এতটা জঘন্য ক্রাইম একটা মানুষ কিভাবে করতে পারে। কিন্তু ব্যাপারটা হয় কি জানেন, এরপরে আবার একটা এর চেয়ে জঘন্য ক্রাইম সামনে আসে, যেটা দেখার পর আবার পেছনেরটা আমরা ভুলে যাই। ঘটনা হচ্ছে হায়দ্রাবাদের মিরকাট এলাকায়, যেখানে একজন প্রাক্তন আর্মি সদস্য সে তার ওয়াইফকে হত্যা করে তার দেহের অংশ টুকরো টুকরো করে সেটা রান্না করছে এবং গ্রাইন্ডারে মিক্স করে তার যে পুরো বডি সেটাকে সে মোটামুটি ভ্যানিশ করে ফেলছে। এখন পর্যন্ত ফরেন্সিক বিভাগ বা পুলিশ তার বডির কোনো অংশ উদ্ধার করতে পারেনি। যতটুকু খবর জানা গেছে সেটা হচ্ছে এই যে প্রাক্তন আর্মি সদস্য তার মুখ থেকে বলা। এখন এই প্রাক্তন আর্মি সদস্যের নাম হচ্ছে গুরুমূর্তি, আর তার যে ওয়াইফ তার নাম হচ্ছে ভেঙ্কটা মাধবী। কাহিনী শুরু হয়েছে জানুয়ারির 14 তারিখ থেকে। তার আগে গুরুমূর্তি সম্পর্কে একটু বলে নিই। গুরুমূর্তি তার জীবনের শুরুতে ভারতীয় আর্মিতে যোগদান করছিল, সেখানে কয়েক বছর চাকরি করার পরে সেখান থেকে চাকরি ছেড়ে দিয়ে ভিন্ন ভিন্ন কাজ করতো। এরপরে ডিআরডিওতে সে সিকিউরিটি অফিসার হিসেবে বর্তমানে কাজ করতো। এখন এই ডিআরডিও মানে হচ্ছে ডিফেন্সের একটা বড় প্রতিষ্ঠান, যেটা সিক্রেটলি, মোটামুটি সিক্রেট এটা কার্যক্রম, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এই হচ্ছে ডিআরডিওর ফুল মিনিং। এখানে মোটামুটি গোয়েন্দা সংস্থা টাইপের যে কাজ এগুলোই হয়। আর গুরুমূর্তি যেহেতু আর্মির ব্যাকগ্রাউন্ড ছিল, যেহেতু আর্মিতে কাজ করছে, এই জন্য হয়তো গুরুমূর্তির এই ডিআরডিওতে কাজ পাওয়াটা সহজ হয়েছে তার জন্য। তো গুরুমূর্তি ডিআরডিওতে কাজ করতো, আর আর্মিতে থাকাকালীন তার বিবাহ হয়েছিল এই যে ভেঙ্কটা মাধবীর সাথে। তাদের পারিবারিকভাবে এটা বিবাহ হয়েছিল। তাদের সুখী সংসার, দুটো বাচ্চাও আছে। মোটামুটি তারা 8-10 বছর বয়স, এরকম দুটো বাচ্চাও আছে। তো এবছরের জানুয়ারি মাসে প্রত্যেক বছর প্রত্যেকটা জায়গায় মকর সংক্রান্তি হয়। তো এই মকর সংক্রান্তিটা এক এক জায়গায় এক এক রকম পালন করে। ঘুড়ি উড়ায় যে অনুষ্ঠানটা, এটাকেই মূলত মকর সংক্রান্তি বলে। এখন আমরা একদিন পালন করি মকর সংক্রান্তি, কিন্তু সাউথ ইন্ডিয়াতে মানে হায়দ্রাবাদের ওই এলাকাটা এই মকর সংক্রান্তি, একে তো এটাকে মকর সংক্রান্তি তারা বলেন, তারা বলে এটাকে পোঙ্গাল। তো এই পোঙ্গাল অনুষ্ঠানটা তারা ওইখানে প্রায় 7 দিন পর্যন্ত পালন করে। ঠিক যেভাবে এই দুর্গাপূজা 7 দিন পর্যন্ত চলে, এভাবে বাঙালির সবচেয়ে বড় অনুষ্ঠান হচ্ছে দুর্গাপূজা। আর ওইখানে হায়দ্রাবাদের যারা আছে তাদের জন্য এই পোঙ্গালটাই হয়তো সবচেয়ে বড় অনুষ্ঠান। যেমন বিহারিদের জন্য হচ্ছে ছাট। এক একটা এলাকার জন্য এক একটা বড় অনুষ্ঠান থাকে, তো এরকম হচ্ছে পোঙ্গাল। তো এখন এই পোঙ্গালে এই যে মাধবী, গুরুমূর্তির ওয়াইফ, সে চাইছিল তার বাবার বাড়ি যাইতে। অবভিয়াসলি এরকম অনুষ্ঠানে মেয়েরা তার বাবার বাড়িতে যায়, আত্মীয় স্বজনের বাড়িতে যায়। তো এবার মাধবী যায় নাই, অথবা তাকে যাইতে দেওয়া হয় নাই। এখান থেকে কাহিনী শুরু। মাধবীর সাথে তার বাপ মায়ের প্রত্যেক দিনে একবার কথা হতো ফোনে। 16 তারিখ সকালে মাধবীর সাথে তার বাপ মায়ের কথা হয়েছে, কিন্তু 16 তারিখ রাতে যখন তার বাবা মা আবার ফোন দিছে মাধবীকে, তখন তার ফোন কেউ উঠায় নেয়। এখন মা বাবাও চিন্তা করছে, যেহেতু একটা অনুষ্ঠানের সময়, ফেস্টিভ্যালের সময়, বিজি থাকতেই পারে মানুষ, এই জন্য তারাও কোনো টেনশন নেয় না। এরপরে 17 তারিখে ফোন দিছে, 17 তারিখেও মাধবী ফোন উঠায় না সকালে। এরপরে 17 তারিখ বিকেলে ফোন দিছে, তখন তাদের যে জামাই গুরুমূর্তি, সেই গুরুমূর্তি ফোন তুলছে এবং যখন জিজ্ঞেস করছে যে মাধবী কোথায়, ফোন ধরে না কেন, তখন বলছে যে মাধবীর সাথে একটু ঝগড়া হয়েছে, রাগারাগি করে কোথায় যেন চলে গেছে। তো তার বাপ মাও মনে করছে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, হয়তো তার
কোনো বান্ধবীর বাড়িতে গেছে, চলে আসবে, অতটা সিরিয়াসলি নেয় নাই। এরপরে কি হয়েছে, 18 তারিখে তার বাবা মা যখন আবার ফোন করছে তখনও মাধবী আসে নাই। তখন তার বাবা মা চিন্তা করছে যে জিনিসটা এতটা সহজ না, কারণ 24 ঘন্টা 36 ঘন্টা পার হয়ে গেছে, ঠিক আছে। তো তার বাবা মা কি করছে, তারা যেখানে থাকতো, যে গ্রামে থাকতো, সেখান থেকে হায়দ্রাবাদের এই মিরকাট এলাকায় আসছে তার জামাই বাড়িতে। আসার পরে যখন ঘরে দেখতেছে যে তার জামাই একা, অবশ্য তার জামাই একা, গুরুমূর্তি একা থাকারও কারণ আছে, কারণ এই যে মাধবীর আবার আরেক বোন থাকতো এই হায়দ্রাবাদেরই মিরকাটের পাশের এলাকায়। তো যেহেতু আগেই এই যে তাদের বাবার বাড়ি যাওয়া হবে না, মাধবীর গুরুমূর্তি যেতে দিবে না, কোনো সমস্যা ছিল, এই কারণে মাধবী চিন্তা করছে যেহেতু আমি যেতে পারবো না, আমার ছেলেমেয়েও যেতে পারবো না, তার চেয়ে ভালো ছেলেমেয়ে অন্তত তার মাসির বাড়িতে যাক, তার মাসির বাড়িতে গিয়ে এই অনুষ্ঠানটা উপভোগ করে আসুক, অন্তত তারা তো মজা করুক। তো এই চিন্তা করে তাদের যে ছেলে মেয়ে দুটোকে তার যে মাসির বাড়ি সেখানেই পাঠিয়ে দিয়েছিল মাধবী নিজেই। এখন 18 তারিখ যখন শ্বশুর শাশুড়ি আসছে, তখন গুরুমূর্তিকে জিজ্ঞেস করছে যে বলো তো কি হয়েছে ব্যাপারটা। তো গুরুমূর্তি বলছে যে 16 তারিখ যখন আমি কাজ থেকে আসি তখন মাধবী বাবা বাড়ি যাওয়ার জন্য আবার সেটা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়, বিভিন্ন টোন টানা মারতে থাকে যে যেতে দেই নাই কেন। তো এই কথা কাটাকাটির এক পর্যায়ে মাধবী রাগ হয়ে, একটু ঝগড়া বেশি হয়েছে, তখন মাধবী রাগ হয়ে বের হয়ে গেছে। তাই মনে করছি আবার চলে আসবে, তো আসে নাই। এখন তার বাবা মাও চিন্তা করছে যে চলে গেছে, কোথায় গেল, সব জায়গায় তো ফোন দিলাম, বোনের বাড়িতেও যায় নাই, আর কোথায় যাওয়ার আছে, তার চেয়ে চলো পুলিশ স্টেশনে যাই। তাই গুরুমূর্তি বলছে যে হ্যাঁ ঠিক আছে চলুন, আমার মনে হয় পুলিশ স্টেশনেই যাওয়া দরকার, যেহেতু 24 ঘন্টা 36 ঘন্টা পার হয়ে গেছে। শ্বশুর শাশুড়ি আর এই গুরুমূর্তি এরা তিনজনেই ওইখানকার মিরকাটের যে পুলিশ স্টেশন আছে সেখানে গেছে, গিয়ে একটা এফআইআর দার্জ করছে, মানে একটা জিডি করছে যে এরকম। তো পুলিশও প্রথমে অতটা গ্রাহ্য করে নাই কেসটাকে, কারণ এইসব ক্ষেত্রে স্বামী নিজে আসছে, তাও আবার বাবা মার সাথে, শ্বশুর শাশুড়ির সাথে, চিন্তা করছে উৎসব অনুষ্ঠান, কোথাও হয়তো গেছে আর এরকম ঝগড়াঝাটির কথা হয়েছে। তো এটা হচ্ছে 18 তারিখে কেস দার্জ করা হয়েছে। এরপরে 18 তারিখের পরে কেস দেখানোর পরে এই যে গুরুমূর্তি শ্বশুর শাশুড়ি এরা আবার এই মাধবীর যে যত বান্ধবী ছিল এলাকায়, যারা পরিচিত, যাদের বাসায় যেতে পারে, সব জায়গায় এই তিনজন গেছে। এরপরে 4 দিন পার হয়ে গেছে, 18 তারিখ কেস দার্জ হয়েছে, 19, 20, 21, 22 তারিখেও মাধবীর যখন কোনো খোঁজ পাওয়া যায় না, তখন পুলিশ অ্যাকশনে নামছে। তখন পুলিশ চিন্তা করে যে সিসিটিভি খতিয়ে দেখা দরকার। পুলিশ আগেও করতে পারতো এই কাজটা, কিন্তু 22 তারিখে কেস দার্জ করার 22 তারিখে, মানে সে নিখোঁজ হওয়ার 6 দিন পরে তার সিসিটিভি খোঁজা শুরু করছে পুলিশ। তো যখন পুলিশ সিসিটিভি খোঁজা শুরু করছে, তখন মাধবীর ঘরের সামনে 16 তারিখে দেখা যায় যে মাধবী একবার ঘর থেকে বের হয়েছে, কিন্তু আবার সে ঘরে ব্যাক করছে। এরপরে মাধবী আর ঘর থেকে বের হয় নাই। এখন এই জিনিসটা পুলিশের কাছে একটু অস্বাভাবিক লাগছে যে মাধবী যদি চলে গিয়ে থাকে তাহলে মাধবী তো ঘরের ভেতরে গেছে, সেখান থেকে তো আর বের হয় না আজ পর্যন্ত। এখন এইখানে কি হয়েছে, সিসিটিভি ক্যামেরায় যে ফোকাসটা, সেই ফোকাসটায় একটু জায়গা বাদ থাকে, যেখান থেকে যদি কেউ হেঁটে যায়, যদি মাধবীর ঘর থেকে বেরিয়ে যদি মাধবী হেঁটেও যায়, তাহলে 1% চান্স আছে যে মাধবী ওইখান থেকে গেছে, তাই জন্য হয়তো সিসিটিভিতে ধরা পড়ে নাই। এই যে একটা বেনিফিট অফ ডাউট, এই বেনিফিট অফ ডাউটটা পুলিশ গুরুমূর্তিকে দিছে, গুরুমূর্তির কথা বিশ্বাস করে যে মাধবী বাইরে গেছে, বেনিফিট অফ ডাউট গুরুমূর্তি পাইছে। এরপরে যখন কোথাও পাওয়া যায় না মাধবীকে, যে শুধুমাত্র 1% চান্স আছে যে মাধবী ওই জায়গাটুকু থেকেই গেছে, সিসিটিভিতে গ্যাপ এই জায়গাটুকু থেকে গেছে। তারপরে হচ্ছে একজন স্বামী যার ওয়াইফ আজকে 6 দিন পর্যন্ত মিসিং, প্রথমে 2 দিন মিসিং ছিল, তখন সে নিজে আসে নাই থানায় রিপোর্ট করতে, তাও যখন আসছে 3য় দিন তা হচ্ছে শ্বশুর শাশুড়ি বাড়ি থেকে আসছে, তারপরে থানায় আসছে রিপোর্ট করতে, এখন আবার তাদেরকে নিয়ে সব জায়গায় যাচ্ছে যেখানে যেখানে তার ওয়াইফ যেতে পারে। তো ব্যাপারটা কেমন কেমন লাগতেছে, তো ওই জন্য গুরুমূর্তিকে পুলিশ ডাকছে জিজ্ঞাসাবাদ করার জন্য। তখন গুরুমূর্তি যখন আসছে, গুরুমূর্তিকে জিজ্ঞেস করছে, গুরুমূর্তি ওই কাহিনী বলছে
যেরকম ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার পর মাধবী চলে গেছে। আমি মনে করছি কোথাও আশেপাশে গেছে, আবার চলে আসবে, কিন্তু আসে নাই। এই একই কাহিনী সে কয়েকদিন পর্যন্ত বলছে। এখন এর মধ্যে কিন্তু কোনো ক্লু পাওয়া যায় না মাধবীর। তো এরপরে পুলিশের যে শক, পুলিশের যে সন্দেহ, সেটা গুরুমূর্তির উপর আরো জোরদার হয়েছে, যে এর আরো টাইট ভাবে জিজ্ঞাসাবাদ করা উচিত। তো এরপরে গুরুমূর্তিকে পুলিশ নিয়ে আসে থানায় তাকে জোর জবরদস্তি কিছুটা করা হয়েছে। তো পুলিশ অফিসারের জোর জবরদস্তি, একজন আর্মি অফিসার, যে আর্মি ট্রেনিং নেয়া একজন আর্মি অফিসার, সে কিন্তু সহজে সহ্য করবে না পুলিশের আন্দাজ, কারণ আর্মির যে আন্দাজ সেটা আলাদা, পুলিশের আন্দাজ আলাদা। তো এই যে গুরুমূর্তি পুলিশের সামনে পুলিশের যে মেজাজ সেটা বেশিক্ষণ সহ্য করতে পারে নাই। না পারার কারণে কি করছে, গুরুমূর্তি বলে দিছে যে হ্যাঁ আমি সব বলবো, আমি মাধবী কোথায় গেছে আমি জানি, আমি সব বলবো, তার আগে আমার বাড়িতে চলো। পুলিশ যারা ছিল তারা গুরুমূর্তির বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে গুরুমূর্তি তাদেরকে সরাসরি কিচেনে নিয়ে গেছে। কিচেনে নিয়ে যাওয়ার পরে একটা প্রেসার কুকার আছে কিচেনে, সেটাকে দেখাচ্ছে, আর বলছে যে মাধবী লাস্টবার মানে শেষবার এই প্রেসার কুকার থেকে বেরিয়ে চলে গেছে। এখন এই ধরনের কথাবার্তা যখন বলে কোনো আসামি, তখন পুলিশও হয়রান হয়ে যায়, কারণ পুলিশ সেও তো রক্ত মাংসের মানুষ, তাই না? পোশাক পরা থাকলে কি হবে? আর প্রত্যেকবার যখন নতুন নতুন কোনো আসামি তাদের নতুন নতুন ক্রাইমের যে কাহিনী সামনে তুলে আনে, সেটা দেখে মানুষ প্রথমবার হয়রান হয়। তো প্রথমে তো পুলিশও হয়রান হয়েছে, তারপরে চিন্তা করলো যে কি বলতেছে, প্রথমে ব্যাপারটা বুঝতে পারে, কিন্তু একটা ভয় কিন্তু মনের মধ্যে ঢুকে গেছে পুলিশেরও, যে কি হইতেছে। তো এরপরে গুরুমূর্তি কি করছে, তাদেরকে বাথরুমের দিকে নিয়ে গেছে। বাথরুমের দিকে নিয়ে গিয়ে বলতেছে যে শেষবার মাধবী এই বাথরুম থেকে বেরিয়ে এই প্রেসার কুকারে গেছিল, মানে বাথরুম থেকে বেরিয়ে প্রেসার কুকারে ঢুকছিল। তো পুলিশ চিন্তা করছে কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, বউ চলে গেছে তার জন্য তো মাথা খারাপ হয়ে গেছে। তো এরপরে বলতেছে ঠিক করে বলো। তো এরপর কি করছে গুরুমূর্তি, চলেন আমার সাথে। তো ঘরের এই বাথরুম আর প্রেসার কুকার দেখানোর পরে নিয়ে গেছে তার বাড়ির পাশে একটা ঝিল আছে, মানে লেক টাইপের, সেই লেকটার পাশে। সেই লেকটা অনেক গভীর একটা লেক, মানে বড়। তো সেই লেকটা নিয়ে গেছে, বলছে মাধবী এই লেকের মধ্যে আছে। এরপরে কাহিনী বলা শুরু করছে সে, আসল কাহিনী। 16 তারিখ যখন গুরুমূর্তি তার অফিস থেকে আসে, আসার পরে ওই যে স্বামী স্ত্রী দুইজন ছিল বাসার মধ্যে, এই যে অনুষ্ঠান পোঙ্গালে তাকে যাইতে দেওয়া হয় না, এই জন্য মাধবী সাথে আবার একটু তর্কাতর্কি হয়েছে। মাধবী একটু টোন মারছিল, ভিন্ন ভিন্ন টোনে হয়তো কথাবার্তা বলছিল, যেটা এই গুরুমূর্তি সহ্য করতে পারে না। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়েছে। এক পর্যায়ে গুরুমূর্তি বলছে যে সে তার ওয়াইফের গলা চেপে ধরছে, এবং চেপে ধরার পরে তার চাপটা এতটা বেশি লাগছে মাধবী ওইখানেই মারা গেছে। এখন যখন চেপে ধরছে তখন তো হিতাহিত জ্ঞান ছিল না। মারা যাওয়ার পরে তার জ্ঞান হয়েছে, মানে সে হুঁশে আসছে যে কাজটা কি করে ফেলছি, এখন তো পুলিশে ধরবে, জেল হবে, বাচ্চা দুটোর কি হবে। তো গুরুমূর্তি তখন চিন্তা করছে যে লাশ এখান থেকে সরানো সম্ভব না, কারণ সে থাকে এমন একটা এলাকায় যেখান থেকে একটা পুরো লাশ বের করে নিয়ে যাওয়া কারো পক্ষেই সম্ভব না, কারণ মানুষজন দেখে ফেলবে, সিসিটিভি ক্যামেরা তো আছেই। তো গুরুমূর্তি চিন্তা করছে যে যদি লাশটাকে পুরোপুরি নেওয়া না যায় তাহলে টুকরো টুকরো করে নিলে কেমন হয়। তো এই জন্য গুরুমূর্তি কি করছে, মাধবীকে প্রথমে বাথরুমে নিছে, বাথরুমে নিয়ে তার শরীর টুকরো টুকরো করছে, প্রথমে হাত, তারপরে পা। এখন ব্যাপারটা হচ্ছে যদি এরকম প্রত্যেকদিন অল্প অল্প একটু টুকরো করে, সেক্ষেত্রে হয়তো মাংস পচে গন্ধ বের হবে। তো এই জন্য কি করছে গুরুমূর্তি, যে রান্নাঘরে বড় একটা প্রেসার কুকার ছিল, তো মাংসের যে টুকরা ছোট ছোট টুকরা করে ওই প্রেসার কুকারের মধ্যে জাল দিছে। মানে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করার পরে কি করছে, ওই মাংসগুলো সে একটা পলিথিনে ভরা শুরু করছে। তো এরকম মাংস কাটতো, সেটাকে জাল দিত, সেদ্ধ করতো, সেই মাংসটা আবার পলিথিনের মধ্যে ভরা শুরু করছে, যাতে মাংসটা থেকে গন্ধ না বের হয়, আশেপাশে মানুষ যেন বুঝতে না পারে।
তো এরকম আরামসে 2 দিন করছে, কারণ জানে আসার কেউ নাই, তার দিকে অনুষ্ঠান চলতেছে, ছেলে মেয়ে তারাও গেছে সেই পোংলাং মানাইতে, সেখান থেকে না আনলে তারা আসবে না, অথবা তার মাসি যদি নিয়েও আসে তাহলে ফোন দিয়ে আসবে, তো ছেলে মেয়ে আসার কোনো চান্স নাই। তো গুরুমূর্তি আরামসে 16 তারিখ 17 তারিখ পর্যন্ত পুরোপুরি মাংস সেদ্ধ করে ফেলছে। এরপরে যা বাকি থাকে সেটা হচ্ছে হাড্ডি। এখন হাড্ডি তো সেদ্ধ হয় না, এই জন্য কি করছে, প্রথমে হামানদিস্তা দিয়ে হাড্ডি গুঁড়ো মানে ভাঙার চেষ্টা করছে, কতটুকু ভাঙছে। এরপরে যে মিক্সার গ্রাইন্ডার আছে, সেই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ওই হাড্ডিটাও মোটামুটি একদম পিষে ফেলছে, হাড্ডিরও আর কোনো চিহ্ন ছিল না। তো এরপরে হাড্ডি মাংস নিয়ে গিয়ে ওই লেকে ফেলে আসছে, এবং ফেলে আসার পরে এসে সে পুরো ঘরটাকে, কিচেনের সেই প্রেসার কুকার সবকিছু একদম পরিষ্কার করে ধুয়ে ফেলছে। এবং ইন্টারেস্টিং, যখন তার এইসব কাজ শেষ হয়েছে তখনই ওই 18 তারিখ তার শ্বশুর শাশুড়ি তার কাছে আসছে। একটু আগে আসলে হয়তো এই জিনিসটা তারাও দেখতে পারতো, কিন্তু গুরুমূর্তির ভাগ্য ভালো ছিল তখন তার শ্বশুর শাশুড়ি তার পরেই আসছে। এই হচ্ছে ঘটনা। এরপরে পুলিশ এখন গুরুমূর্তির যে বয়ান, তার বয়ানের উপর গুরুমূর্তিকে গ্রেপ্তার করছে। এখন পুলিশ নিজের চোখে, খালি চোখে বাসার ভিতরে কিছু খুঁজে পায়নি, এমন কিছু যেটা থেকে প্রমাণ হয় যে এখানে বসে একটা মানুষকে কাটা হয়েছে, একটা লাশ কাটা হয়েছে। এরপরে ফরেন্সিক টিম আসছে, কারণ যত যাই হোক কোথাও না কোথাও একটু রক্তের ছিটা, একটু মাংসের টুকরা, একটু মাংসের কোষ বা একটু চামড়া, যা কোনো কিছু একটু থেকে যেতে পারে, এই জন্য ফরেন্সিক টিম আসছে। এরপরে ওই যে লেক, সেই লেকের মধ্যেও ডুবুরি নামাইছে যে কোথাও এক টুকরো মাংস পাওয়া যায়, কিন্তু লেকের মধ্যে এখন পর্যন্ত কোনো মাংস পাওয়া যায়নি। এখন এই হচ্ছে পুরা কেস, যেটা হচ্ছে গুরুমূর্তির কথার উপরে ধরা হয়েছে কাহিনীটা। কিন্তু এখানে একটা কাহিনীও আছে, দেখেন। এই কেস এখন পর্যন্ত কিন্তু প্রুভেবল না। কেন বলেন তো? কারণ একে তো পুলিশকে দেওয়া জবানবন্দি কোনো আদালতে সঠিক বলে ধরা হয় না, পুলিশের কাছে দেওয়া জবানবন্দি কখনোই কোনো জাজ সেটাকে গ্রহণ করে না। দ্বিতীয় কথা হচ্ছে, যদি মাধবীর এক টুকরাও লাশ না পাওয়া যায়, সেক্ষেত্রেও কিন্তু এই গুরুমূর্তির বিপক্ষে কোনো ধরনের কোনো কেস বা প্রমাণ পাওয়া যাবে না, যার কারণে কেস দাঁড় করানো যাবে না। এখন গুরুমূর্তি কিভাবে করছে? এমনও হতে পারে যে লেকের ভিতরে অনেক বড় বড় মাছ ছিল, তারা সেই ছোট ছোট টুকরো, সেদ্ধ করা টুকরো যেহেতু ভেসে ওঠারও আর চান্স নাই, খেয়ে ফেলছে। অথবা গুরুমূর্তি সেখানে লাশ ফেলাই নাই, অন্য কোথাও ফেলাইছে। তো এটাই, যদি কোনো ধরনের কোনো প্রুফ না পাওয়া যায় তাহলে কিন্তু এই কেস সবাই জানা সত্ত্বেও গুরুমূর্তির কোনো সাজা হবে না সেক্ষেত্রে। তো এই ছিল হায়দ্রাবাদের সেই বিখ্যাত, কয়েকদিনই বিখ্যাত হয়ে গেছে, কারণ এখন সেই যে গুরুমূর্তির বাড়ি, সেখানে প্রচুর মানুষ আসতেছে, রেগুলার দেখতেছে যে এখানে একটা মানুষকে কাটা হয়েছে, কিচেনে জ্বালানো হয়েছে, সেদ্ধ করা হয়েছে তাকে, সেই লেকের পারে মানুষ ভিড় করতেছে যেখানে তাকে ফেলা হয়েছে। তো এটাই, মানুষ কখনো কখনো কতটা জঘন্য কাজ করতে পারে। মানুষ, আমি প্রায় একটা কথা বলি যে মানুষ সৃষ্টির সেরা জীব মানেই হচ্ছে তাদের নিজস্ব কোনো লেভেল নাই। গরু, ছাগল, কুকুর, বিড়াল, সিংহ, এদের একটা লেভেল আছে, কিন্তু মানুষের কোনো লেভেল নাই। মানুষ নিজেদেরকে একটা লেভেল লাগাই রাখছে যে তারা সৃষ্টির সেরা জীব, কিন্তু আসলে মানুষ সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট যে জীব তার চেয়েও নিচে যেতে পারে, আবার সৃষ্টির সবচেয়ে উৎকৃষ্ট যে জীব তার চেয়েও অনেক উপরে উঠতে পারে। যেহেতু কোনো লেভেল নেই, এই জন্য একটা লেভেল দেওয়ার জন্যই মানুষ সৃষ্টির সেরা জীব এই লেভেলটা লাগাই রাখছে। তো এই হচ্ছে হায়দ্রাবাদের সেই প্রেসার কুকারের কাহিনী আর ওমনি ক্রাইমের ফার্স্ট এপিসোড। কেমন লাগলো, কোন কোন বিষয় ইমপ্রুভমেন্ট করা দরকার, আপনার কি মনে হয় এই ব্যাপারটা, সেটাও কমেন্ট করে জানাবেন। আমাকেও সাজেস্ট করবেন কিভাবে বলা যায়, আরো সহজে বলা যায়, নাকি শর্টকাটে ভিডিও ছোট করা যায়, নাকি ডিটেলস এভাবেই বলবো, সবকিছুই নিচে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এই চ্যানেলেই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আপনার পরিবারের যে লোকজন আছে তাদের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।